তোমরা যারা 6 সেমিস্টারে এমডিসি কোর্সের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের দুটি গুরুত্বপূর্ণ বড় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। MN6 পেপার অর্থাৎ ওয়ার্ল্ড পলিটিক্স সিন্স 1945 এই পেপার থেকে। তোমাদের কোয়েশ্চেন প্যাটার্নটা একবার মনে করাবো। তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন কি, 5 নম্বরের প্রশ্ন 3টে অ্যান্সার করতে হবে এবং 15 নম্বরের প্রশ্ন 4টে অ্যান্সার করতে হবে। এটা হচ্ছে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন, মাথায় রাখবে। এটা কিন্তু নয় 5 নম্বরের প্রশ্ন 3টে, 10 নম্বরের প্রশ্ন 2টো, 20 নম্বরের প্রশ্ন 2টো। এটা তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন নয়, এটা হচ্ছে যারা অনার্সের স্টুডেন্ট এবং তাদের মাইনর আছে এটা তাদের কোয়েশ্চেন প্যাটার্ন। এটা হচ্ছে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন, অর্থাৎ তোমাদের সর্বোচ্চ বড় প্রশ্ন 15 নম্বরে থাকবে। ঠিক আছে, এবারে কি প্রশ্ন আলোচনা করছি দেখো। আর আজকে ক্লাসে এই যে দুটো প্রশ্ন আমি আলোচনা করছি, এই দুটোর মধ্যে একটা প্রশ্ন তোমরা পরীক্ষায় অতি অবশ্যই কমন পাচ্ছ, একদম 100% চান্স। দেখে নাও, প্রথম প্রশ্ন আছে বিশ্বায়ন, উদারীকরণ, বেসরকারীকরণ জনপ্রশাসনের চরিত্র বদলে দিচ্ছে, বিশ্লেষণ করো। প্রথমেই তোমরা ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা দিয়ে শুরু করছো। বিংশ শতাব্দীর শেষ ভাগে সমাজতান্ত্রিক বিশ্বের পতন এবং তথ্য প্রযুক্তির বিপ্লবের ফলে রাষ্ট্র ব্যবস্থায় এক আমূল পরিবর্তন আসে। সনাতন জনকল্যাণকামী রাষ্ট্র এর ধারণা সরে গিয়ে সেখানে জায়গা করে নেয় নয়া উদারনীতিবাদী চিন্তাধারা। এই পরিবর্তনের 3টি প্রধান স্তম্ভ হলো বিশ্বায়ন, উদারীকরণ, বেসরকারীকরণ। আর এই তিনে মিলে জনপ্রশাসনকে আর কেবল শাসন বা প্রশাসনের মধ্যেই সীমাবদ্ধ রাখেনি, বরং তা এখন ব্যবস্থাপনা বা ম্যানেজমেন্টের রূপ নিয়েছে। জনপ্রশাসন এখন আর নিছক আমলাতান্ত্রিক কাঠামো নয়, বরং এখানে দেখো বাজারমুখী লিখবে, বাজারমুখী ব্যবস্থায় রূপান্তরিত হয়েছে। এই ভাষাটা নাও লিখতে পারো তোমরা। এবার হচ্ছে দেখো 3টে যে পোর্শন ছিল না, বিশ্বায়নের ওপর প্রভাব, এটা প্রথমে দেখো বিশ্বায়নের ওপর প্রভাব। বিশ্বায়ন জনপ্রশাসনের ভৌগোলিক ও রাজনৈতিক সীমানা অস্পষ্ট করে দিয়েছে। বিশ্বায়নের ফলে জাতীয় রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা বা একছত্র আধিপত্য সংকুচিত হয়েছে। আন্তর্জাতিক অর্থভাণ্ডার, বিশ্বব্যাংক এবং বিশ্ব বাণিজ্য সংস্থার মতো আন্তর্জাতিক সংস্থাগুলি এখন তৃতীয় বিশ্বের দেশগুলির নীতি নির্ধারণে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রভাব বিস্তার করে। ফলে জনপ্রশাসনকে এখন আন্তর্জাতিক মানদণ্ড বা গ্লোবাল স্ট্যান্ডার্ড মেনে চলতে হয়। আগে জনপ্রশাসনের কাজ ছিল মূলত দেশের অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষা এবং কর আদায়, কিন্তু বিশ্বায়নের যুগে প্রশাসনকে আন্তর্জাতিক পুঁজি ও প্রযুক্তিকে স্বাগত জানানোর জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করতে হচ্ছে। মোহিত ভট্টাচার্য যাকে বলেছেন, রাষ্ট্র এখন প্রদানকারী থেকে সহায়ক এর ভূমিকায় অবতীর্ণ হয়েছে। এখন প্রশাসনকে অনেক বেশি নমনীয়, স্বচ্ছ এবং তথ্য প্রযুক্তি নির্ভর হতে হচ্ছে, যাকে আমরা গভর্নেন্স বলছি। তারপরে কি, উদারীকরণ ও আমলাতন্ত্রের পরিবর্তন। এখানে কি বলা হচ্ছে দেখো, উদারীকরণের মূল কথাই হলো অর্থনীতির ওপর থেকে রাষ্ট্রের কঠোর নিয়ন্ত্রণ শিথিল করা। এর ফলে জনপ্রশাসনে সনাতন আমলাতান্ত্রিক চরিত্র বা লাল ফিতের বাঁধন চ্যালেঞ্জের মুখে পড়েছে। উদারীকরণের প্রভাবে জনপ্রশাসনের ডিরেগুলেশন বা নিয়ন্ত্রণ হ্রাসের প্রক্রিয়া শুরু হয়েছে। রাষ্ট্র এখন আর বাণিজ্যের নিয়ন্ত্রক নয়, বরং প্রতিযোগিতামূলক বাজারের পথপ্রদর্শক। এর ফলে আমলাতন্ত্রের সেই কঠোর ও অনড় মনোভাবের পরিবর্তন ঘটেছে। প্রশাসনকে এখন দ্রুত সিদ্ধান্ত নিতে হয় এবং বাজারের চাহিদা অনুযায়ী নীতি পরিবর্তন করতে হয়। উদারীকরণের ফলে জনপ্রশাসনের কাজের পরিধি সংকুচিত হয়েছে ঠিকই, কিন্তু এর দায়িত্বের ধরনটি জটিল হয়েছে। এখন প্রশাসনকে বেসরকারি উদ্যোগের সঙ্গে তাল মিলিয়ে চলতে হয় এবং অহেতুক বিধিনিষেধ আরোপ না করে উন্নয়নের অংশীদার হিসাবে কাজ করতে হয়। এবার পরের পয়েন্ট হচ্ছে বেসরকারীকরণ ও নয়া জনপ্রশাসন। বেসরকারীকরণ জনপ্রশাসনের চরিত্র বদলের সবচেয়ে দৃশ্যমান এবং শক্তিশালী হাতিয়ার। এর হাত ধরেই জনপ্রশাসনে নয়া জনব্যবস্থাপনার উদ্ভব ঘটেছে। ডেভিড আসবর্ন এবং টেড গেফলার তাদের রিইউনিভেন্টিং গভর্নমেন্ট তত্ত্বে যেমন বলেছেন, সরকারের কাজ হলো নৌকার হাল ধরা, বৈঠা বহা নয়। অর্থাৎ রাষ্ট্র নিজে সব পরিষেবা প্রদান করবে না, বরং বেসরকারি সংস্থাকে দিয়ে কাজ করিয়ে নেবে। এর ফলে জনপ্রশাসনে আউটসোর্সিং, চুক্তিভিত্তিক নিয়োগ এবং পাবলিক প্রাইভেট
পার্টনারশিপ এর মতো ধারণাগুলি যুক্ত হয়েছে। বেসরকারীকরণের ফলে নাগরিককে এখন আর কেবল প্রজা বা উপভোক্তা ভাবা হয় না, বরং ক্রেতা হিসাবে দেখা হয়। প্রশাসনের মূল লক্ষ্য হচ্ছে কম খরচে বেশি পরিষেবা এবং দক্ষতা বৃদ্ধি। এখন সরকারি দপ্তরের কর্পোরেটর কায়দায় কর্মক্ষমতার বিচার করা হয়। এখন সরকারি দপ্তরেও কি কর্পোরেট কায়দায় কর্মক্ষমতা বিচার করা হয়। উপসংহার দিয়ে প্রশ্নের উত্তরটা শেষ করছো। এবারে তোমরা দ্বিতীয় প্রশ্নের উত্তরটা দেখে নাও। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, সনাতনী জনপ্রশাসনের প্রতি চ্যালেঞ্জ রূপে নয়া জনপ্রশাসনের উদ্ভব ও বৈশিষ্ট্য আলোচনা করো। এই প্রশ্নের উত্তরটি নিয়ে আলোচনা করব। তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা চাইলে আমাদের পেড ব্যাচে অ্যাডমিশন নিতে পারো বা আমাদের থেকে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। তার জন্য তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবে। দেখো, প্রথমেই ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা দিয়ে তোমাদের শুরু করতে হবে। সেখানে কি লিখবে দেখো, বিংশ শতাব্দীর 60-এর দশকের শেষ দিকে সনাতনী বা সাবেকি জনপ্রশাসনের তাত্ত্বিক কাঠামো ও কার্যকারিতা নিয়ে এক তীব্র অসন্তোষ সৃষ্টি হয়। সনাতনী জনপ্রশাসন মূলত মিতব্যয়িতা এবং দক্ষতার ওপর জোর দিত এবং প্রশাসনকে রাজনীতি থেকে বিচ্ছিন্ন বা মূল্যবোধ নিরপেক্ষ রাখার কথা বলতো। কিন্তু সমসাময়িক সামাজিক ও রাজনৈতিক সংকট মোকাবিলায় এই সনাতন ধারণা ব্যর্থ হয়। এই ব্যর্থতার প্রেক্ষাপটেই জনপ্রশাসনকে আরও মানবিক, নমনীয় এবং সমাজমুখী করার লক্ষ্যে যে তাত্ত্বিক আন্দোলন শুরু হয় তাকে বলা হয় নয়া জনপ্রশাসন বা নিউ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। এবার হচ্ছে নয়া জনপ্রশাসনের উদ্ভব। এই পয়েন্টটা বোঝো। নয়া জনপ্রশাসনের জন্ম কোনো আকস্মিক ঘটনা ছিল না, বরং এটি ছিল 1960-এর দশকের উত্তাল মার্কিন যুক্তরাষ্ট্রের আর্থ-সামাজিক পরিস্থিতির প্রতিক্রিয়া। সেই সময়ে ভিয়েতনাম যুদ্ধ, বর্ণ বিদ্বেষমূলক দাঙ্গা, নাগরিক অধিকার আন্দোলন এবং শহরাঞ্চলের সংকটে মার্কিন সমাজ বিপর্যস্ত ছিল। সনাতনী জনপ্রশাসনের এই জ্বলন্ত সমস্যাগুলি সমাধানের বদলে যান্ত্রিক দক্ষতা ও কাঠামোগত স্থিতাবস্থার উপরে বেশি গুরুত্ব দিচ্ছিল। এই প্রেক্ষাপটে একদল তরুণ তাত্ত্বিক ও প্রশাসক প্রশ্ন তোলেন যে প্রশাসন যদি মানুষের জীবনের বাস্তব সমস্যার সমাধান না করতে পারে তবে তার তাত্ত্বিক আলোচনার কোনো অর্থ নেই। এই চিন্তাধারাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে 1967 সালে ফিলাডেলফিয়া সম্মেলন এবং 1968 সালে দেখো ডোয়াইট ওয়াল্ডের নেতৃত্বে সিরাকিউস বিশ্ববিদ্যালয়ে প্রথম মিনব্রুক সম্মেলনে অনুষ্ঠিত হয়। আর ফ্রাঙ্ক মরিনি সম্পাদিত টুয়ার্ডস এ নিউ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন দ্য মিনব্রুক পার্সপেক্টিভ গ্রন্থটি প্রকাশের মাধ্যমে এই আন্দোলন পূর্ণতা পায়। এইভাবে একদম ডিটেলসে তোমাদের লিখতে হবে যে নয়া জনপ্রশাসনের উদ্ভব কিভাবে হয়েছে। এইভাবে লিখতে হবে, এইভাবে কোয়ালিটি মেনটেন করতে হবে অ্যান্সারে, তবে তোমরা ভালো নম্বর পাবে, কারণ তোমরা ক্যালকাটা ইউনিভার্সিটির স্টুডেন্ট। যাই হোক, তোমরা পরের অংশটুকু দেখো। এই তাত্ত্বিকতা স্পষ্ট ভাষায় ঘোষণা করেন যে এই তাত্ত্বিকরা স্পষ্ট ভাষায় বলে জনপ্রশাসনকে কেবল দক্ষ হলেই চলবে না, তাকে অবশ্যই প্রাসঙ্গিক এবং ন্যায়পরায়ণ হতে হবে। এবারে নয়া জনপ্রশাসনের বৈশিষ্ট্যে কি বলা হচ্ছে দেখো। 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে প্রাসঙ্গিকতা। নয়া জনপ্রশাসনের প্রবক্তারা অভিযোগ করেন যে সনাতনী জনপ্রশাসনে এমন সব বিষয় নিয়ে গবেষণা করত যার সঙ্গে সমসাময়িক বাস্তবতার কোনো মিল ছিল না। তারা বলেন প্রশাসনের পাঠ্যক্রম ও গবেষণাকে অবশ্যই সমসাময়িক সমাজের জ্বলন্ত সমস্যাগুলো যেমন দারিদ্র্য, বেকারত্ব, পরিবেশ দূষণের সঙ্গে সম্পর্কিত হতে হবে। প্রশাসন যদি সমাজের প্রয়োজনে না আসে তবে তা অর্থহীন, অর্থাৎ তাত্ত্বিক আলোচনার চেয়ে সমস্যা সমাধানই হলো প্রধান লক্ষ্য। তারপর হচ্ছে মূল্যবোধ। এখানে কি বলা হচ্ছে, সনাতনী জনপ্রশাসন বিজ্ঞানসম্মত হওয়ার লক্ষ্যে মূল্যবোধ নিরপেক্ষ থাকার চেষ্টা করত, কিন্তু নয়া জনপ্রশাসনের মতে প্রশাসন কখনোই মূল্যবোধহীন হতে পারে না। একজন প্রশাসক মানুষ, তাই তিনি ভালো মন্দ বা ন্যায় অন্যায় বিচার থেকে দূরে থাকতে পারে না।
এই তাত্ত্বিকরা বলেন প্রশাসনকে অবশ্যই শোষিত, বঞ্চিত, দারিদ্র মানুষের পক্ষে পক্ষপাতমূলক আচরণ করতে হবে, নিরপেক্ষতার ভান না করে দুর্বল শ্রেণীর স্বার্থ রক্ষা করাই প্রশাসনের নৈতিক দায়িত্ব। তারপর হচ্ছে সামাজিক ন্যায় বিচার বা সাম্য। এটি নয়া জনপ্রশাসনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও বৈপ্লবিক বৈশিষ্ট্য। এর মূল কথা হলো সমাজের মানুষের সুষম বন্টন নিশ্চিত করা। এইচজি দেখো, ফ্রেডরিকসন এর মতে জনপ্রশাসন যদি কেবল দক্ষ হয় কিন্তু সেই দক্ষতা যদি সমাজের বৈষম্য দূর করতে না পারে তবে তা ব্যর্থ। নয়া জনপ্রশাসন দাবি করে প্রশাসনের প্রতিটি নীতির লক্ষ্য হবে সামাজিক বৈষম্য কমানো এবং সংখ্যালঘুদের অধিকার রক্ষা করা। তারপর পরিবর্তন, চেঞ্জ কি আছে? সনাতন প্রশাসনে মূলত স্থিতাবস্থা বজায় রাখার পক্ষপাতী ছিল, কিন্তু নয়া জনপ্রশাসন পরিবর্তনকে স্বাগত জানায়। সমাজ যেহেতু পরিবর্তনশীল, তাই প্রশাসনিক কাঠামোকেও নমনীয় হতে হবে। এই তাত্ত্বিকরা প্রশাসনকে সামাজিক পরিবর্তনের হাতিয়ার হিসাবে দেখতে চেয়েছিলেন। তারা আমলাতান্ত্রিক জটিলতা ও দীর্ঘসূত্রিতা ভেঙে প্রশাসনকে দ্রুত সিদ্ধান্ত গ্রহণে সক্ষম করে তোলেন। তারপর হচ্ছে গ্রাহক কেন্দ্রিকতা। নয়া জনপ্রশাসনে আমলাতন্ত্রের চেয়ে নাগরিক বা গ্রাহকদের বেশি গুরুত্ব দেয়। এখানে নাগরিকদের নিছক শাসিত হিসাবে না দেখে তাদের প্রশাসনের গ্রাহক হিসাবে দেখা হয়। প্রশাসন কিভাবে চলছে তার চেয়ে বেশি গুরুত্ব হলো নাগরিকরা সন্তুষ্ট হচ্ছে কিনা। এটি প্রশাসনের বিকেন্দ্রীকরণ এবং নীতি নির্ধারণে জনগণের অংশগ্রহণের ওপর জোর দেয়, যা সনাতনী প্রশাসনকে উপেক্ষা করত। এবার উপসংহার দিয়ে শেষ করবে। এইভাবে তোমাদের প্রশ্নের উত্তর গুছিয়ে লিখতে হবে ভালো নম্বর পাওয়ার জন্য।